সালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছি। আমাদের আজকের যে রাইটিং টাস্ক 2 এর যে ক্লাস, এটি হচ্ছে আউটওয়ে নিয়ে। আউটওয়ে খুবই কমন একটা প্রশ্ন আমাদের, খুবই কমন। এটা অনেক আসে। আউটওয়ের মূলত দুইটা পার্ট থাকে, আমি দেখিয়ে দিব। কিন্তু আউটওয়ে জিনিসটা কি এটি বোঝাই আগে। আমাদেরকে একটা টপিক দেয়া হচ্ছে। এই টপিকের মধ্যে পজিটিভ কিছু আছে, নেগেটিভ কিছু আছে। ওরা আমাদেরকে প্রশ্ন করে পজিটিভটা বেশি নাকি নেগেটিভটা বেশি। পজিটিভ মানে এই টপিকের উপর পজিটিভ দিকগুলা বেশি কিনা অথবা নেগেটিভ দিকগুলা বেশি কিনা। প্রশ্নটা মূলত এরকম হয়। তো প্রশ্ন করা হচ্ছে এইভাবে: ইন মেনি কান্ট্রিজ পিপল আর নাও লিভিং লঙ্গার দেন এভার বিফোর। নাও লিভিং লঙ্গার দেন এভার বিফোর। নাও লিভিং লঙ্গার দেন এভার বিফোর, দিস ইজ এ পার্ট অফ ওল্ড পিপল। অবভিয়াসলি ওল্ড পিপল, মানুষ বেশি দিন বেঁচে থাকতেছে। এই এর মানে হচ্ছে যে ওল্ড পিপলের সংখ্যা বাড়তেছে। সাম পিপল সেই অ্যান এজিং পপুলেশন ক্রিয়েটস প্রবলেমস ফর গভর্নমেন্টস। তো কেউ কেউ বলতেছে যে ওল্ড পিপল যদি থাকে, ওল্ডার পিপল যদি থাকে, তাহলে হচ্ছে আমার গভর্নমেন্টের জন্য এটা প্রবলেম। একটু খেয়াল করি, অনেকে লিখে সোসাইটি। কোশ্চেন কিন্তু সোসাইটির জন্য না, কোশ্চেন হচ্ছে গভর্নমেন্টের জন্য একটা প্রবলেম। গভর্নমেন্টের সাথে সোসাইটি লিঙ্ক করে আমি লিখতে পারি, কিন্তু আমি শুধু লিখতেছি সোসাইটি ইন পার্সন, তাহলে হবে না। এই প্রশ্নের আনসারে গভর্নমেন্টস এর সাথে লিঙ্ক করে আমি সোসাইটি, কান্ট্রি এগুলো লিখতে পারি। হ্যাঁ। তো কেউ যদি শুধু সোসাইটি কিংবা ফ্যামিলি ইস্যু নিয়ে এখানে কথা বলে, তাহলে কিন্তু হবে না। প্রশ্ন বুঝতে হবে। আচ্ছা, এরপরে বলছে আদার পিপল থিঙ্ক দ্যাট দেয়ার আর বেনিফিটস ইফ সোসাইটি হ্যাজ মোর এল্ডারলি পিপল। দেয়ার আর বেনিফিটস ইফ সোসাইটি হ্যাজ মোর এল্ডারলি পিপল, তাই না? তো একদিকে বলছে প্রবলেম, একদিকে বলছে বেনিফিট। ইট মিনস অ্যাডভান্টেজ, ইট মিনস আই থিঙ্ক ডিসঅ্যাডভান্টেজ। এবার অ্যাডভান্টেজটা বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, এটাকে বলা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং অ্যান এজিং পপুলেশন আউটওয়ে আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এই আউটওয়ে মানে হচ্ছে মোর দেন। এই আউটওয়ে মানে হচ্ছে মোর দেন, যে অ্যাডভান্টেজটা বেশি হবে নাকি ডিসঅ্যাডভান্টেজটা বেশি হবে, কে বেশি হবে। আমি গত 2 ক্লাসে বলেছি এইগুলো সব প্রশ্নের জন্যই ফিক্সড। সব ধরনের প্রশ্নের জন্যই এগুলো ফিক্স থাকে। এবার চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর পিপল টু টেক রিস্ক বোথ ইন দেয়ার প্রফেশনাল লাইফস অ্যান্ড দেয়ার পার্সোনাল লাইফস অ্যান্ড দেয়ার পার্সোনাল লাইফস। ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ টেকিং রিস্ক আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? এখানেও একটা মজার ঘটনা খেয়াল করি। প্রশ্নটা এখানে এই এতটুকু না দিলে হইতো নাকি হইতো না? বোথ ইন দেয়ার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ, এই এতটুকু না দিলে কোনো প্রবলেম ছিল কিনা? কোনো প্রবলেম হইতো? কিছুই হইতো না। এটা আমার প্রশ্নের সাথে অতিরিক্ত অ্যাড করা হয়েছে। এটা জাস্ট আমার যে প্রশ্নটা, এই প্রশ্নের সাথে অতিরিক্ত অ্যাড করা হয়েছে। এবার প্রশ্ন হলো, কেন এটা অতিরিক্ত অ্যাড করা হয়েছে? কে বলতে পারবে কেন এই অংশটা প্রশ্নে আনা হয়েছে? কে বলতে পারবে? নো 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 নো, এটা কম্পারিজনের জন্য আনা হয় নাই। রিমেম্বার, এটা আনা হয়েছে আমরা যখন কোনো এক্সাম্পল ইনক্লুড করব,
আমরা যখন কোনো এক্সাম্পল ইনক্লুড করব তখন আমরা যেন প্রফেশনাল লাইফস নিয়ে একটা এক্সাম্পল দেই, আমরা যেন পার্সোনাল লাইফস নিয়ে একটা এক্সাম্পল দেই। যখন আমরা এক্সাম্পল ক্রিয়েট করব তখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা প্রফেশনাল লাইফের একটা এক্সাম্পল দিব, আমরা পার্সোনাল লাইফের একটা এক্সাম্পল দিব। এটাই আমাদের কাজ, এই কাজটা আমাদেরকে করতে হবে। এই প্রশ্নের এই অংশটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা স্টুডেন্ট টাস্ক রেসপন্স কতটা গুছিয়ে তৈরি করতে পারছে, টাস্ক রেসপন্স কতটা গুছিয়ে তৈরি করতে পারছে। বুঝতে পারছি? সো এবার আসি আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, some experts believe that it is better for children to begin learning a foreign language at primary school। যে কিছু এক্সপার্ট আছে যারা যারা বলে যে ফরেন যে ল্যাঙ্গুয়েজটা এটা প্রাইমারি স্কুলে শিখতে, রাদার দ্যান সেকেন্ডারি স্কুল, রাদার দ্যান সেকেন্ডারি স্কুল। এতটুকু না দিলে প্রশ্ন হইতো নাকি হইতো না? এতটুকু না দিলে প্রশ্নে কোনো ঝামেলা হইতো? প্রশ্নটা তার ভাব প্রকাশ করতে পারতো নাকি পারতো না? অবশ্যই, অবশ্যই এতটুকু না দিলেও কোশ্চেন হইতো, এতটুকু না দিলে আমার প্রশ্নটা হইতো। কিন্তু এতটুকু দিছে কেন? রাদার দ্যান থেকে সেকেন্ডারি স্কুল দিছে কেন? যাতে করে একটা স্টুডেন্ট যখন প্রাইমারি স্কুলে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার যে পজিটিভ দিক বলবে কিংবা নেগেটিভ দিক বলবে, তখন সে যেন প্রাইমারি স্কুলের সাথে সেকেন্ডারি স্কুলের একটা কম্পারিজন করে, সে যাতে একটা কম্পারিজন করে। জাস্ট এই কারণে এই অংশটা অ্যাড করা হয়েছে। এবং এই কম্প্যারিজনের যদি একটা অথবা দুইটা সেন্টেন্স সে না লিখে, তাহলে তার টাস্ক রেসপন্সে লো স্কোর আসবে, লো স্কোর আসবে। এই কথাগুলো আমাদেরকে কেউ বলে না, এগুলো মানে কোথাও বলা নাই। কিন্তু টাস্ক রেসপন্সের ব্যাপার এইটাই যে প্রশ্নের প্রতিটা পার্ট আমাকে আলোচনা করতে হবে, প্রশ্নের প্রতিটা অংশ আমাকে আলোচনা করতে হবে। দেন আমাকে বলা হয়েছে অ্যাডভান্টেজ গুলা ডিসঅ্যাডভান্টেজের চাইতে আউটওয়ে কিনা। আউটওয়ের সিনোনিম কি বলছি, কে বলতে পারবেন? ক্লাসের শুরুতে আমি আউটওয়ের সিনোনিম বলছি, কি বলছিলাম? ভেরি গুড, মোর দ্যান। ভেরি গুড সুলতানা। আউটওয়ে মিনস হচ্ছে মোর দ্যান। ওকে। তো এইভাবে মূলত আমাদেরকে প্রশ্ন করা হয়। আমরা লাস্ট আর একটা প্রশ্ন দেখব, তারপরে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। আমাদেরকে প্রশ্ন করছে, মেনি মিউজিয়ামস চার্জ ফর অ্যাডমিশন হোয়াইল আদার্স আর ফ্রি। অনেক মিউজিয়ামে এন্ট্রি ফি থাকে, চার্জ ফর অ্যাডমিশন, হোয়াইল আদার্স আর ফ্রি। কিছু কিছু মিউজিয়াম ফ্রিতে ঢোকা যায়। ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ চার্জিং পিপল ফর অ্যাডমিশন টু মিউজিয়ামস, অর্থাৎ মিউজিয়ামে ঢুকতে যে আমরা একটা টাকা নেই, আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ মিউজিয়ামে ঢুকতে গেলে যে একটা এন্ট্রি ফি দিতে হয়, এইটা নেয়ার যে ব্যাপারটা, তার তার অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি কিনা, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি কিনা। গট ইট? তো সামটাইমস আমাদের এরকম প্রশ্ন আসে। এখানে চার্জ বলতে কি বুঝাইছে? আচ্ছা, চার্জ বলতে বুঝাইছে পেমেন্ট অর ফি। যেমন অনেক মিউজিয়াম, এই মানে এই কোশ্চেনটাকে আমরা এভাবে বলতে পারতাম যে মেনি মিউজিয়ামস রিকোয়ার ভিজিটর্স টু পে টু এন্টার while others do not require any payment। এখানে মেনি মিউজিয়ামস চার্জ ফর অ্যাডমিশন হোয়াইল আদার্স আর ফ্রি, এটার মানে হচ্ছে মেনি মিউজিয়ামস রিকোয়ার ভিজিটর্স টু পে টু এন্টার হোয়াইল আদার্স ডু নট রিকোয়ার এনি পেমেন্ট। কেউ কেউ টাকা নেয়, কেউ কেউ টাকা নেয় না। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এই যে এন্ট্রি ফি নেয়ার যে এই ব্যাপারটা, এইটার পজিটিভ দিক, এটার পজিটিভ দিক নেগেটিভ দিকের চাইতে আউটওয়ে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। আমাদেরকে এরকম কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করে করে আউটওয়ের যে ব্যাপারটা, প্রশ্নের যে ধারাটা, এইটি আসলে আমাদের শিখতে হবে।
তো আমি মোটামুটি 3-4টা প্রশ্ন করে দিলাম। বাসায় বসে অনলাইনে আরো কিছু প্রশ্ন নিজের অ্যানালাইসিস করা উচিত, কিছু রিসেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করা উচিত। ইট উইল ইমপ্রুভ ইউর ওভারঅল ব্রেইন অ্যাক্টিভিটিস। আমরা পরীক্ষায় অনেক বেশি ভুল করি, অনেক বেশি ভুল করি। এই ভুলগুলো আমরা কিভাবে শুধরাতে পারি, চলে যাই। প্রথমটা হচ্ছে আমরা প্রশ্নটা বুঝি না, মিসআন্ডারস্ট্যান্ড করি। মিসআন্ডারস্ট্যান্ড করি এই প্রশ্ন, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের যে প্রশ্ন, এটা দুই ধরনের হয়ে থাকে। যেই দুইটা ধরনের হয়ে থাকে আমি একটু ওইটা দেখাই সবাইকে। আমাদের এসএ ব্যাংকে, যদি আমরা যাই, টাস্ক 2-তে একটা হচ্ছে আউটওয়ে, একটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস আর ডেটা। সো আমি আগে আউটওয়ের কথাটা বলে দিছি। আর এই প্রশ্নটা যদি একটু খেয়াল করি, এটা কেমব্রিজের 15-তে আছে। যেমন এই প্রশ্নটা দেখি, ইন সাম কালচার্স চিলড্রেন আর অফেন টোল্ড দ্যাট দে ক্যান অ্যাচিভ এনিথিং ইফ দে ট্রাই হার্ড এনাফ। মানে বাচ্চারা যদি পরিশ্রম করে তারা যে কোনো কিছু গেইন করতে পারবে। এই কথাটা ছোটবেলা থেকে আমরা বাচ্চাদের ব্রেইনে ঢুকাই দিই বা বাচ্চাদেরকে আমরা বলি। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এর মানে হচ্ছে এই যে বাচ্চাদেরকে যে আমরা বলতেছি যে যদি পরিশ্রম করো তাহলে যে কোনো কিছু গেইন করতে পারবা, এর অ্যাডভান্টেজ গুলা কি কি, এর ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। এটা কিন্তু কেমব্রিজ 15-র একটা প্রশ্ন, খেয়াল করছি। কেমব্রিজ 15-র একটা রাইটিং প্রশ্ন। তো এই প্রশ্নটাতে আমাদের অ্যাডভান্টেজ চাইছে, আমাদের ডিসঅ্যাডভান্টেজ চাইছে। এখানে কি আউটওয়ে আছে? এখানে কি কোনো আউটওয়ে আছে? নাই। যেহেতু কোনো আউটওয়ে নাই, তার মানে নো অপিনিয়ন। আউটওয়ে নাই, এর কারণে আমরা অপিনিয়ন দিব না। নো অপিনিয়ন, আমরা অপিনিয়ন দিব না। এখানে শুধু দুইটা করে অ্যাডভান্টেজ আর আমরা দুইটা করে ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করে যাব। এখানে আমার অপিনিয়ন দেওয়ার কিছু নাই। এই জায়গাটাতে আমার অপিনিয়ন দেওয়ার কিছু নাই। That's it. এটা মাথায় রেখে আমাকে লিখতে হবে। এবার আমাদের আউটওয়ের প্রশ্নে অপিনিয়ন দিতে হয়, আর যেখানে আউটওয়ে নাই সেখানে আমাদের অপিনিয়ন দেওয়ার কিছু নাই। অপিনিয়ন দিব না। ওকে। এবার আসি এই প্রশ্নটা। এই প্রশ্নটা মানে জিটিতে আসে। যারা জিটি দেয় তারা একটু দেখবে যে এখানে বলছে মেনি পিপল ওয়ার্ক লং আওয়ার্স লিভিং ভেরি লিটল টাইম ফর লেজার অ্যাক্টিভিটিস। তার মানে লং আওয়ার তারা কাজ করে, লেজার আওয়ার্স তারা পায় না, ভেরি লিটল টাইম পায়। মেনি পিপল ওয়ার্ক লং আওয়ার্স লিভিং ভেরি লিটল টাইম ফর লেজার অ্যাক্টিভিটিস, তাই তো? ডাজ দিস সিচুয়েশন হ্যাভ মোর অ্যাডভান্টেজ অর মোর ডিসঅ্যাডভান্টেজেস? এইটা হচ্ছে আমার অপিনিয়ন। ইন মাই অপিনিয়ন দ্য অ্যাডভান্টেজেস অফ দিস ফার মোর গ্রেটার দেন দ্য ডিসঅ্যাডভান্টেজ। এইরকম একটা অপিনিয়ন দিতে হয়। এরকম একটা অপিনিয়ন দিতে হয়। সো আজকে যেহেতু আমরা আউটওয়ে পড়বো, আউটওয়ে আর এইটার স্ট্রাকচার একদমই সেম। আউটওয়ে এবং এইটার স্ট্রাকচার একদমই সেম। কিন্তু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ চাইছে, কোনো আউটওয়ে চায় নাই। দ্যাট মিনস ওইখানে শুধুমাত্র আমরা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করব, কোনো অপিনিয়ন দিব না। নিয়ম হচ্ছে এটা। সো অনেক স্টুডেন্ট যে এই ভুলটা করে, আমরা মিস্টেক পড়াতে যাই এত গল্প করলাম, কিছু ভুল স্টুডেন্টরা খাতায় করে। তার একটা হচ্ছে প্রশ্নই বুঝে না। প্রশ্ন বুঝে না। এটা কি করে তারা, যে এই প্রবলেমটা তারা করে কি, আউটওয়ে চাইছে, আউটওয়ে চাইছে, তার মানে অপিনিয়ন তাদেরকে দিতে হবে। অপিনিয়ন দিতে হবে। আর শুধু অনলি অ্যাডভান্টেজ প্লাস অনলি ডিস অ্যাডভান্টেজ চাইছে, এর মানে হচ্ছে নো অপিনিয়ন। নো অপিনিয়ন।
এই বেসিকটা যার ক্লিয়ার, সে প্রশ্ন বুঝে খুব সুন্দরভাবে আনসার করতে পারবে। আই হোপ তার প্রশ্ন বুঝে আনসার করাটা খুব বড় কোনো প্রবলেম হবে না। সো মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন, এই এটা আমরা মোটামুটি রিকভার করলাম। এবার আসি পরের কথায়। আমাদের থিসিস স্টেটমেন্ট অনেক আনক্লিয়ার হয়, অর্থাৎ যেহেতু প্রশ্নটা আউটওয়ে নিয়ে যেহেতু প্রশ্নটা আউটওয়ে নিয়ে এর মানে আমাকে একদম পার্টিকুলারলি বলে যেতে হবে যে অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি, অথবা ডিসঅ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজের চাইতে বেশি। কিন্তু আমি যদি এরকম একবারে স্পেসিফিক ওয়েতে না বলে, আমি যদি শুধু বলি দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস, তাহলে হবে না। তাহলে এটা হবে না। আউটওয়ে মানেই হচ্ছে বি ভেরি 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 স্পেসিফিক, অর্থাৎ আমি কোন পক্ষে, আমি কি অ্যাডভান্টেজের পক্ষে নাকি আমি ডিসঅ্যাডভান্টেজের পক্ষে, সেইটা আমাকে ইন্ট্রোতে ক্লিয়ার করে বলে যেতে হবে। ওকে, এটা যেন মাথায় থাকে। সো আমি এখানে, অনেক স্টুডেন্ট যেভাবে লেখে যে দেয়ার আর বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এই কথাটা তারা যেন আউটওয়ের প্রশ্নে না লিখে, রাদার তাকে এইভাবে লিখতে হয় যে অলদো দেয়ার আর সাম ড্রব্যাকস টু অনলাইন এডুকেশন, ধরে নিলাম এটা একটা টপিক, ইটস বেনিফিটস ইন টার্মস অফ অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি ফার আউটওয়ে দেম। ড্রব্যাকের চাইতে বেশি। এইটাই হচ্ছে আমার একেবারে স্পেসিফিক এক্সাম্পল, একেবারে স্পেসিফিক হওয়ার যে ব্যাপারটা। তো কেউ যেন জেনারেল করে না লিখে। এবার যাব 3 নম্বর, যে আনব্যালেন্স ডিসকাশন। অনেক স্টুডেন্ট, টপিকটা আবার একটু বুঝি। আউটওয়ে, আউটওয়ে মানে হচ্ছে মোর দেন। মোর দেন, হোয়াট ইজ দ্য মিনিং? ইট মিনস আমার অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি, অথবা আমার ডিস অ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজের চাইতে বেশি। দুইটার যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। সো আমি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ইকুয়ালি লিখতে পারবো? ইকুয়ালি লিখতে পারবো? ইজ ইট পসিবল? না, কারণ প্রশ্নই তো আউটওয়ে, প্রশ্নই তো মোর দেন। তার মানে যে কোনো একজনকে আমাকে একটু বেশি লিখতে হবে, যে কোনো একটাকে আমাকে একটু বেশি লিখতে হবে। অর্থাৎ আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চাইতে যদি বেশি হয়ে থাকে, তাহলে অ্যাডভান্টেজ লিখবো দুইটা, ডিসঅ্যাডভান্টেজ লিখবো একটা, অথবা অ্যাডভান্টেজ লিখবো তিনটা, ডিসঅ্যাডভান্টেজ লিখবো দুইটা। এর বেশি না, এর বেশি না। সো ইকুয়ালি লেখা যাবে না। যদি আউটওয়ে না আসতো, যদি বলতো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস, তখন সে দুইটা অ্যাডভান্টেজ দুইটা ডিসঅ্যাডভান্টেজ লিখলেই হয়ে যেত। বাট যেহেতু এটা আউটওয়ে প্রশ্ন, এর মানে হচ্ছে আমাকে একটাকে একটু বেশি লিখতে হবে আর একটাকে একটু উইক করে লিখতে হবে, একটু লেস ভাইটাল করে লিখতে হবে। গট ইট? এবার চলে যাব পরেরটাতে। পরেরটা হচ্ছে পুয়ার প্যারাগ্রাফ স্ট্রাকচার। এটা এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। আমাদের স্টুডেন্টদের আমরা এটা দেখি যে তারা তাদের প্যারাগ্রাফগুলোকে সাজাতে পারে না, ক্লিয়ার একটা স্ট্রাকচার দিতে পারে না। তা আমি সবসময় যেই একটা স্ট্রাকচারের কথা বলি, যে একটা থাকবে ইন্ট্রো, একটা থাকবে বডি প্যারাগ্রাফ, একটা থাকবে বডি প্যারাগ্রাফ, একটা থাকবে কনক্লুশন। এখন বডি প্যারাগ্রাফ একটাতে আমি ধরে নিলাম আমি বলছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি, তাহলে আমি এখানে ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করব। দেন আমি বডি প্যারাগ্রাফ 2, কেউ যদি চায় তিনটাও লিখতে পারে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি সে চায় যে সে একটা বডির মধ্যেই আহ দুইটা সে অ্যাডভান্টেজ লিখবে বা তিনটা অ্যাডভান্টেজ লিখবে, সে সেটা করতে পারে, কোনো প্রবলেম নাই। তো আর যদি মনে করে যে না আমি তো আলাদা করে লিখে দিব, একটু বেশি করে লিখে দিব, সে ওইটাও করতে পারে, কোনো প্রবলেম নাই। এবার যেই প্যাটার্ন ইচ্ছা, আমি যখন প্রশ্ন সলভ করাবো তখন আমি এই কথাটা একটু মানে এক্সাম্পল সহ দেখিয়ে দিব। আর কনক্লুশন, অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমি বলেছি এটা একটা আউটওয়ে কোশ্চেন, সো আউটওয়ে প্রশ্নে
কনক্লুশনে আমার অপিনিয়নটা রিস্টেট করতে হয়। আই মিন, ইন্ট্রোতে যেমন আমরা একটা অপিনিয়ন দিব, সেম অপিনিয়নটা আমার কনক্লুশনে আবার দিতে হবে। ইন্ট্রোতে যেমন আমরা একটা অপিনিয়ন দিব, সেম অপিনিয়নটাই আমরা আবার কনক্লুশনেও দিয়ে দিব। যদি আমরা এই কাজটা করি, তাহলে আমাদের লেখাটা ইনশাল্লাহ অনেক ভালো হবে। এতে কোহেরেন্সটা ক্লিয়ার থাকে, কোহেরেন্স অনেক ভালো হয়। দেন হচ্ছে আমাদের উইক অর নো কোহিশন। আহ এটা একটা মারাত্মক ব্যাপার। আমি যেদিন লিঙ্কার্স পড়াইছি, সেদিন আমি বারবার একটা কথা বলছি, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করব না। অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করব না কেন? 95% ছেলেপেলে এটাই ব্যবহার করবে। এটা আমি ভালো লিখতে চাচ্ছি, সো আমি এটা ব্যবহার করব না। রাদার উই ক্যান ইউজ হাউএভার, উই ক্যান ইউজ ডিসপাইট দিস, কিংবা নেভার দিলেস, কিংবা হোয়ারাস, কন্ট্রাস্ট শো করার জন্য এইরকম কিছু লিঙ্কার ব্যবহার করি। আবার অতিরিক্ত লিঙ্কার ব্যবহার করে সেন্টেন্স লেখার কিছু নাই, আউলা জাউলা সেন্টেন্স লেখার কিছু নাই। ওকে, এগুলো মাথায় রাখবো। অনেকে হচ্ছে আনক্লিয়ার আইডিয়া দেয়, এবং আহ, মানে আছে না যে আগের সেন্টেন্স যা লিখছে পরের সেন্টেন্স তাই লিখছে, মানে জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে ফেলছে বা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। এটা উচিত না, এটা কখনোই উচিত না। রাদার আমি যে আইডিয়াটা দিব সেটাকে ক্লিয়ার এক্সাম্পল দিতে পারি, সেটাকে একটু এক্সপ্লেন করে বলতে পারি, যাতে করে আমার আর্গুমেন্টটাকে আমি সাপোর্ট করতে পারি। সো এক্সাম্পল দিব, এক্সপ্লেনেশন দিব, এবং সাপোর্ট করব। এই তিনটা কাজ যে যত ভালোভাবে করবে, তার রাইটিং স্কোর 7.5 এর দিকে যাবে, কমবে না। কমার কোনো ওয়ে নাই। কারণ আমি আগেই বলছি, সবাই টেমপ্লেট পড়ে, স্কোর পায় না। রাদার ভালো করে পড়ে স্কোর আনাটা অনেক বেশি জরুরি, যেহেতু বিদেশে যে লেখাপড়াই করতে হয়। দেন চলে যাই, অনেক স্টুডেন্ট আছে যে এক্সাম্পলটা ঠিক মতো দেয় না। আই মিন, ধরে নিলাম টপিক আসছে চাইল্ড নিয়ে, সে এক্সাম্পল দিতেছে পিপল নিয়ে। টপিক আসছে চাইল্ড নিয়ে, সে এক্সাম্পল দিতেছে পিপল নিয়ে, এটা উচিত না। একদমই টু দা পয়েন্টে এক্সাম্পল দিতে হয়, একদমই টু দা পয়েন্টে এক্সাম্পল দিতে হয়। এবং এক্সাম্পলটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যেতে পারে, কিংবা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। আর এক্সাম্পল আমরা কেন দেই? আমরা যে পয়েন্ট লিখি বা আমরা যে আইডিয়া লিখি, এই আইডিয়াগুলোকে স্ট্রং করার জন্যই মূলত এক্সাম্পল দেয়া। যেমন আমি একটা গল্প বলি, গল্পটা এরকম। আমি একটা আইডিয়া দিলাম, নারায়ণগঞ্জে থাকার একটা মজা আছে। এবার এই আইডিয়াটাকে আমি এক্সপ্লেন করব। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে তুমি নারায়ণগঞ্জে কেন থাকো, তখন আমি বলবো না যে আমার আমার এইভাবে বলা উচিত যে নারায়ণগঞ্জে থাকার একটা মজা আছে। নারায়ণগঞ্জে তুমি রাস্তাঘাটে বেরোইলে দেখবা যে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছোট ভাই ব্রাদারের সাথে দেখা হয়। সো তুমি আহ তাদের সাথে কথাবার্তা বলো দেখা একটু মজা পাবা। মানে নারায়ণগঞ্জ, মানে অপরিচিত কোনো কিছু তোমার ফেস হবে না। আই মিন, সবকিছু ফ্যামিলিয়ার লাগবে। এবার এটা একটা উদাহরণ দিব। যেমন মনে করো গত শুক্রবার আমি উত্তর চাষারার রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন হঠাৎ দেখি যে আমার স্কুল লাইফের এক ফ্রেন্ড রাস্তায় দাঁড়িয়ে আছে, ওর সাথে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ গল্প করলাম, অনেক ভালো লাগছে। এই যে ব্যাপারগুলো, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেয়া, আমরা এইভাবে এক্সাম্পল মানে রাইটিং এ দিতে পারি না। আমরা এইভাবে রাইটিং এক্সাম্পল দিতে পারি না, যার কারণে আমাদের স্কোরটা কমে যায়। সো টু দা পয়েন্টে আমাদেরকে এক্সাম্পল দিতে হবে। অ্যান্ড উইক কনক্লুশন, আমি আগে একটা কথা বলছি, কেউ যদি কনক্লুশন না লিখে, তাহলে সে যত ভালো লেখুক 5 পাবে। যত ভালো লেখুক তাকে 5-এর বেশি দিবে না।
সো কনক্লুশন অবশ্যই লিখে দিয়ে আসবো, একটা অথবা দুইটা সেন্টেন্স, একটা অথবা দুইটা সেন্টেন্সে কনক্লুশন অবশ্যই দিয়ে দিব। এবার আসি, আহ প্রশ্ন হচ্ছে আউটওয়ে নিয়ে। সো আউটওয়ে মানে হচ্ছে অপিনিয়ন। এখন ইন্ট্রোতে যেমন আমি একটা অপিনিয়ন দিব যে আমার কাছে মনে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি, সেম অপিনিয়ন কনক্লুশনে দিতে হবে। সেম অপিনিয়ন আমাকে কনক্লুশনে দিতে হবে। গতকাল আমি যখন একটা রাইটিং খাতা দেখতেছিলাম, তখন আমি দেখলাম আমার কিছু স্টুডেন্ট, তারা কনক্লুশন লিখেছে কিন্তু ইন কনক্লুশন শব্দটা ব্যবহার করে নাই। এই কাজটা করা যাবে না, কারণ এক্সামিনাররা দেখতে চায় ও কনক্লুশনকে আলাদা করেছে কিনা। সো ইন কনক্লুশন দিয়ে অবশ্যই অবশ্যই সেন্টেন্স শুরু করতে হবে। আমরা খাতার মধ্যে অনেক ভুল পাই, ভুলগুলো বলে দিলাম। এবার চলে যাব পরের টপিক। পরের টপিকটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সলভ। আমাদের আজকের প্রশ্ন সলভ আমাদের আজকের প্রশ্নে এইরকম একটা টপিক দিছে: ইন দ্য ফিউচার অল কার্স বাসেস অ্যান্ড ট্রাকস উইল বি ড্রাইভারলেস। ইন দ্য ফিউচার অল কার্স বাসেস অ্যান্ড ট্রাকস উইল বি ড্রাইভারলেস। The only people traveling inside these vehicles will be passenger. That means uh, সকল গাড়ি ড্রাইভারলেস হয়ে যাবে, ড্রাইভার থাকবে না, যারা থাকবে তারা হচ্ছে শুধুমাত্র প্যাসেঞ্জার। যারা থাকবে তারা হচ্ছে শুধুমাত্র প্যাসেঞ্জার। এই যে ড্রাইভারলেস কার এর অ্যাডভান্টেজ আমার ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি কি না? ড্রাইভারলেস কারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি কিনা? প্রশ্নটা জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। এবার আসি, এই প্রশ্নে আমি ইন্ট্রো কিভাবে লিখব। ইন্ট্রো লেখার নিয়ম হচ্ছে এইটা ধরে আমি প্যারাফ্রেজ করে দিব। একটু নোট করি। ফার্স্টে হচ্ছে প্যারাফ্রেজ করব। উই অল নো দ্যাট আউটওয়ে মিন্স হচ্ছে অপিনিয়ন। এই জন্য আমরা ইন মাই অপিনিয়ন দিয়ে অপিনিয়ন দিব। গট ইট? অপিনিয়ন দিয়ে দিব। এবার আসি কিভাবে লিখছি। In the future, all vehicles, including cars, buses, and trucks, will be fully autonomous. It means will be driverless. এইখানে আলাদা একটা সেন্টেন্স আছে, তাকে আমরা মিক্স করে ফেলছি। মিক্সটা করেছি কমা, ভার্ব প্লাস আইএনজি দিয়ে, ট্রান্সপোর্টিং অনলি প্যাসেঞ্জার্স। The only people traveling inside these vehicles will be passengers. এই কথাটাকে আমরা লিখতেছি ট্রান্সপোর্টিং অনলি প্যাসেঞ্জার্স। তার মানে আমাদের প্যারাফ্রেজ হয়ে গেল। তাই তো? এবার আসি আমাদের অপিনিয়ন। যেহেতু আমাকে আউটওয়ে বলা হয়েছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চাইতে বেশি কিনা, সো আমি বলতেছি ড্রাইভারলেস কার্স উইল প্রোভাইড সিগনিফিক্যান্টলি মোর বেনিফিটস দেন দিস ইজ আউটওয়ে। পোটেনশিয়াল ড্রব্যাকস দে মে প্রেজেন্ট। আমার অপিনিয়ন দেওয়া শেষ। তো এবার আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে যাব, বডি প্যারাগ্রাফ টুতে যাব। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা ডিস অ্যাডভান্টেজ লিখবো, বডি প্যারাগ্রাফ টুতে আমরা অ্যাডভান্টেজ লিখবো। উল্টাটাও করতে পারি, কোনো সমস্যা নাই। উল্টাটাও করতে পারি, কিন্তু যেহেতু আমরা বলতেছি বেনিফিট গুলা বেশি আর ড্রব্যাক গুলা কম, এর মানে হচ্ছে আমরা অবশ্যই একটা কাজ করব। সেটা হচ্ছে ওই যে আহ যাকে আসলে বেশি বলতাছি তাকে লাস্টে লিখবো। এতে হয় কি, কনক্লুশনের সাথে তার একটা রিলেশন তৈরি হয়। কনক্লুশনের সাথে তার একটা রিলেশন তৈরি হয়। এবার
ডিসঅ্যাডভান্টেজ দেখবো দুইটা, অ্যাডভান্টেজ দেখবো তিনটা, অথবা ডিসঅ্যাডভান্টেজ দেখবো একটা, অ্যাডভান্টেজ দেখবো দুইটা, এরকমও লিখতে পারি, কোনো প্রবলেম নাই। এইভাবেও লিখতে পারি, কোনো প্রবলেম নাই। যেটাই করি, উই ক্যান ডু দিস। এবার আসি লেখার নিয়মটা কি বা কিভাবে লিখবো। প্রথমেই যে কাজটা করব, একটা টপিক সেন্টেন্স লিখবো। এটা হচ্ছে প্রথম কাজ। দেন ডিসঅ্যাডভান্টেজ ওয়ান লিখবো, তারপরে তাকে এক্সপ্লেন করব। দেন ডিসঅ্যাডভান্টেজ টু লিখবো, তারপরে তাকে এক্সপ্লেন করব। শেষ। সবাইকে আমি এটা পড়ার জন্য 5 মিনিট টাইম দিলাম। রিড দিস। 5 মিনিট টাইম দিলাম, ঠান্ডা মাথায় পড়ে দেখি যে আমরা যে কজ অ্যান্ড ইফেক্ট পড়াইছি, প্রবলেম অ্যান্ড সলিউশন পড়াইছি, ওই প্যাটার্নে আমরা ফার্স্টেই লিখছি একটা টপিক সেন্টেন্স। তারপরে আমরা প্রথম যেই টপিক, প্রথম যে আইডিয়া সেটা দিয়েছি, তারপরে তাকে এক্সপ্লেন করেছি। দেন সেকেন্ড আইডিয়া দিয়েছি, তারপরে তাকে এক্সাম্পল বা এক্সপ্লেন করেছি। এবার একটু 5টা মিনিট ঠান্ডা মাথায় পড়ে প্রবলেম গুলা বলি। ওকে, ফাইন। সো আমরা এখানে যেটা করেছি, দেয়ার আর সার্টেন ডিসঅ্যাডভান্টেজেস অ্যাসোসিয়েটেড উইথ অটোনোমাস ভেহিকলস। দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। থ্রু আউট দ্য প্যারাগ্রাফ আমরা ডিসঅ্যাডভান্টেজই আলোচনা করব। অনেক স্টুডেন্ট যেটা করে, অনেকগুলা ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করে। না, এটা কোনো নিয়ম না, এটা কোনো সিস্টেম না। সিস্টেম হচ্ছে আমি একটা বা দুইটা ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করব এবং তাকে ওয়েল ডেভেলপ করব। ইট মিনস তাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করব। যেমন আমরা বলতেছি, সেলফ ড্রাইভিং কারস রিলে অন অ্যাডভান্স টেকনোলজি দ্যাট ইজ নট ইয়েট ফুলি ডেভেলপড। তো এমন টেকনোলজির উপর এটা ডিপেন্ড করতেছে যেটা এখনো ফুললি ডেভেলপ না। তাহলে দে মে স্ট্রাগল উইথ আনএক্সপেক্টেড সিচুয়েশনস। যেহেতু এখনো টেকনোলজি ডেভেলপ হয় নাই, সো আনএক্সপেক্টেড সিচুয়েশন তারা ফেস করতে পারে, কমপ্লেক্স এনভায়রনমেন্ট তারা ফেস করতে পারে, কিংবা অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন তারা ফেস করতে পারে, অথবা কম্পিউটার ম্যালফাংশন হতে পারে, সফটওয়্যার গ্লিচ হতে পারে, যেটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। তো আলটিমেটলি এটা মানুষের জন্য একটা সেফটি কনসার্ন, পোজিং সেফটি কনসার্ন। সো আমরা কি করছি, যে টেকনোলজি এখনো ফুলি ডেভেলপড হয় নাই, তো এটা একটা সেফটি কনসার্ন। কিভাবে সেফটি কনসার্ন, তা এই জায়গাটাতে আমরা এক্সপ্লেন করছি। এই জায়গাটাতে আমরা এক্সপ্লেন করছি। সেম ওয়েতে আমরা ফার্দার মোর দিয়ে বাকিটা আলোচনা করব। ওয়াইড স্প্রেড অ্যাডপশন অফ সেলফ ড্রাইভিং টেকনোলজি কুড লিড টু জব ডিসপ্লেসমেন্ট। তার মানে আনএমপ্লয়মেন্ট হতে পারে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম ফর মিলিয়ন্স অফ প্রফেশনাল ড্রাইভার্স। সো অনেক ড্রাইভার আছে যাদের জব ডিসপ্লেসমেন্ট হতে পারে। অনেক ড্রাইভার আছে যাদের কি হতে পারে, জব ডিসপ্লেসমেন্ট হতে পারে। এবার আসি জব ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। ফর ইনস্ট্যান্স, ইফ কোম্পানিজ লাইক উবার ইমপ্লিমেন্ট অটোনোমাস ভেহিকেলস, numerous ট্যাক্সি ড্রাইভার্স অ্যান্ড ট্রাকার্স কি করতে পারে, মে লুজ দেয়ার লাইভলিহুড। এবার একটু দেখি, এই কথাটা, এই কথাটাকে এক্সপ্লেন করলো না এক্সাম্পল দিয়ে। উবারের মতন কোম্পানি যদি ড্রাইভারলেস ভেহিকেলে মুভ করে, তাহলে অনেক ট্যাক্সি ড্রাইভাররা মেবি চাকরি হারাবে, মানে জীবিকা নির্বাহের ব্যাপারটা হয়তো তারা হারিয়ে ফেলবে। এতে করে কি হবে, অ্যাজ সেলফ ড্রাইভিং ট্রাকস বিকাম মোর কমন, মেনি ওয়ার্কার্স মে ফেস ডিফিকাল্টিস ইন ফাইন্ডিং অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট। তো সেলফ ড্রাইভিং ট্রাক যত বেশি বাড়তে আছে, আমাদের ওয়ার্কাররা, মানে এইগুলার সাথে রিলেটেড যারা, তারা মেবি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট পাবে না। ফলে তাদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল চ্যালেঞ্জ হবে, রেজাল্টিং ইন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল চ্যালেঞ্জ। তো আমরা এখানে কি করছি, টপিক সেন্টেন্স, ডিসঅ্যাডভান্টেজ ওয়ান, ডিসঅ্যাডভান্টেজ টু। এবং এমন না লিখতেছি একটা টপিক, এক্সাম্পল দিতেছি আর একটা টপিকের, এটাও করি নাই। তার মানে কোহেরেন্স ঠিক আছে, তার মানে কোহেরেন্স ঠিক আছে। এটা নিয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে।
এইভাবে যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কটা গুছিয়ে যে লেখা যায়, এইটা ভালো ভালো স্যাম্পল পড়লে, কিংবা আমি অনেক সময় বিভিন্ন প্রশ্নের আইডিয়াগুলো দিয়ে দেই, আইডিয়াগুলো পড়লে দেখবো যে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। এটা অনেক অনেক ভালো হবে আশা করি। এবার আমরা উপরে যেহেতু অ্যাডভান্টেজ লিখেছি, নিচে আমরা ডিসঅ্যাডভান্টেজ লিখেছি, নিচে আমরা অ্যাডভান্টেজ লিখব। এই জন্য যেই টপিক সেন্টেন্সটা আমরা শুরু করব, তা আমরা হাউএভার দিয়ে শুরু করব। যে টপিক সেন্টেন্সটা আমরা শুরু করব তা আমরা হাউএভার দিয়ে শুরু করব। সো হাউএভার দেয়ার আর সেভারাল কি অ্যাডভান্টেজেস অফ অটোনোমাস ভেহিকলস। There are several key advantages of autonomous vehicles. However, there are several key advantages of autonomous vehicles. So, this is the topic sentence. However, there are several key advantages of autonomous vehicles. বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এবার এইটা হচ্ছে অ্যাডভান্টেজ ওয়ান। এডিশনালি হচ্ছে অ্যাডভান্টেজ টু। মোর ওভার হচ্ছে অ্যাডভান্টেজ থ্রি। কারণ আমি কি বলছিলাম, ডিসঅ্যাডভান্টেজ যদি দুইটা লিখি, অ্যাডভান্টেজ লিখবো তিনটা। তো ওখানে দুইটা লিখছি দেখে এখানে তিনটা লিখছি, যার কারণে আমার রাইটিংটা একটু বড় হয়েছে। বাট যদি একটু ছোট করতে চাই তাহলে ওইটাও কিন্তু আমি বলে দিয়েছি যে ডিসঅ্যাডভান্টেজ একটা লিখবো, তাহলে অ্যাডভান্টেজ দুইটা লিখবো। ইউ ক্যান অলসো ডু দ্যাট। এই জায়গায়ও আমি সেম কাজগুলোই করেছি। কি কি করেছি? আগেরটার মতনই, অ্যাডভান্টেজ ওয়ান, তারপরে তাকে এক্সপ্লেন, দেন আমি অ্যাডভান্টেজ টু, দেন তাকে আমি এক্সপ্লেন করেছি, দেন আমি অ্যাডভান্টেজ থ্রি, তারপরে তাকে আমি এক্সপ্লেন করেছি, অ্যান্ড ইউ ক্যান চেক ইট। টপিক সেন্টেন্স তো আছেই, টপিক সেন্টেন্স তো আছেই। সো এখানে যেটা করেছি, ওয়ান অফ দ্য প্রাইমারি বেনিফিটস অফ ড্রাইভারলেস কার ইজ দেয়ার পটেনশিয়াল টু সিগনিফিকেন্টলি রিডিউস রোড অ্যাক্সিডেন্ট। তাহলে প্রথমটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টটা অনেক বেশি মাত্রায় কমায় ফেলবে। এবার এক্সাম এক্সপ্লেন যখন আমি করব, আমি যখন ডিটেলসে লিখব কিভাবে সে রোড অ্যাক্সিডেন্ট কমায়, ওই ওয়েটা লিখবো, ওইটাকে আমি ব্যাখ্যা করে বলবো। দিস ভেহিকলস এনহান্স ট্রাফিক ইফিসিয়েন্সি বাই মেনটেনিং এ সেফ ডিস্টেন্স। এই যে সেফ ডিস্টেন্স যখন সে রাখতেছে ফ্রম অন অ্যানাদার, আলটিমেটলি ডিক্রিজিং দ্য নাম্বার অফ কলিশনস, ফলে কলিশনের পরিমাণটা কমে যাচ্ছে এবং রিলেটেড ইনজুরিও কি হচ্ছে, ডিক্রিজ করতেছে। রিলেটেড যে ইনজুরি, এটাও ডিক্রিজ করতেছে। এবার আসি এডিশনালি। এডিশনালিতে বলতেছি সেলফ ড্রাইভিং কারস ক্যান হেল্প অ্যালিভিয়েট ট্রাফিক কনজেশন। সো দিস ইজ অ্যাডভান্টেজ টু। অ্যালিভিয়েট করা মানে হচ্ছে রিডিউস করা। সো উপরে রিডিউস লিখছি, নিচে আবার রিডিউস লিখবো না। সো কিভাবে সে এই কাজটা করে? বাই অপটিমাইজিং ট্রাফিক ফ্লো। বাই অপটিমাইজিং ট্রাফিক ফ্লো করে সে ট্রাফিক কনজেশনটাকে এলিভিয়েট করে। এবার এই কথাটাকে সামনে ব্যাখ্যা করব। থ্রু রিয়েল টাইম কমিউনিকেশন দে রেগুলেট স্পিড, মেনটেন সেফ ফলোইং ডিস্টেন্সেস অ্যান্ড প্রিভেন্ট সাডেন ব্রেকিং। এর ফলে বটলনেকস রিডিউস করে এবং স্মুথ ভাবে সে মুভ করতে পারে। এনশিওরিং স্মুথার রোড মুভমেন্ট, অর্থাৎ রোড মুভমেন্টটা খুব স্মুথ হয়। অ্যান্ড উই নো দ্যাট রোডে যখন গাড়ির মুভমেন্ট স্মুথ হয় তখন অবশ্যই ট্রাফিক কনজেশন হবে না, তাই না? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন মোর ওভার দিয়ে আমি তিন নাম্বারটা দিব। মোর ওভার দিয়ে আমরা তিন নাম্বার যেই অ্যাডভান্টেজ সেটা আমরা আলোচনা করব, এবং এখানে আমি সেটাই বলতেছি। মোর ওভার অটোনোমাস ভেহিকেলস, পার্টিকুলারলি ইলেকট্রিক ওয়ান্স, প্রডিউস লিটল টু নো ইমিশনস কম্পেয়ার টু ট্রেডিশনাল গ্যাসোলিন পাওয়ার কার্স। অর্থাৎ এটার ইমিশনের যে ব্যাপারটা বা কার্বন ইমিশনের যে ব্যাপারটা, এটা অনেকটা কম।
এবার একে আমরা আলোচনা করব। দিস ট্রানজিশন কন্ট্রিবিউটস টু লোয়ার এয়ার পলিউশন, এটা এয়ার পলিউশন কম করে লেভেলস অ্যান্ড হেল্পস মিটিগেট দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট এটাকে সে মিটিগেট করে, দ্যাট মিনস রিডিউস করা অ্যালিভিয়েট করা। কি চমৎকার একটা রিলেশন! একটা একটা সেন্টেন্স দিয়ে প্রত্যেকটা টপিককে আলোচনা করছে। That's it. এবার কনক্লুশন লিখব। কনক্লুশন কিভাবে লিখব? কনক্লুশন লেখার সময় অবশ্যই ইন কনক্লুশন শব্দটা লিখব, অবশ্যই। গতকাল অনেকগুলো ভুল পাইছি, এরপর একটা কমা দিব। এই কমাটা না দিলে কিন্তু সেন্টেন্সটা বাদ, পুরোটা বাতিল হয়ে যাবে। Despite certain challenges, self-driving cars offer substantial benefits, right? সো অনেকগুলা চ্যালেঞ্জ আছে। ডেসপাইট সার্টেন চ্যালেঞ্জেস, তার মানে চ্যালেঞ্জেস অনেকগুলা, এর প্রবলেম অনেকগুলা, এর ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলা, কিন্তু এর সাবস্টেন্সিয়াল বেনিফিট আছে। এর অনেকগুলা বেনিফিট আছে। বেনিফিট গুলা কি কি এইখানে বলে দিতেছি। রোড সেফটি ইনক্লুডিং দিয়ে, রিডিউস ট্রাফিক কনজেশন অ্যান্ড লোয়ার কার্বন ইমিশনস, এই তিনটা কথা বডি প্যারাগ্রাফ টুতে আমরা বলেছিলাম। এই তিনটা কথাই আমরা বডি প্যারাগ্রাফ টুতে বলেছিলাম। এবার আসি, দেয়ার অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। আমি বলেছিলাম ইন্ট্রোতে আমরা যেই অপিনিয়ন দিব, ওই অপিনিয়ন আমরা কন কনক্লুশনে দিব, এবং দেয়ার অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, দিস ইজ আওয়ার অপিনিয়ন। কারণ ইন্ট্রোতে আমরা সেম কথাটাই বলেছিলাম। ইউ ক্যান চেক কিভাবে আউটওয়ে, সেটা এখানে একটু বলে দেই। মেকিং দেম এ প্রমিজিং ইনোভেশন, দ্যাট মিনস এটা একটা অনেক ভালো একটা ইনোভেশন যেটা সেফ, রোড সেফটি, মোর এফিসিয়েন্ট, ট্রাফিক কনজেশন রিডিউস করে, এবং লোয়ার কার্বন ইমিশন, এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম। লোয়ার কার্বন ইমিশন এই টপিকটাকে লিখতেছি এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম। বুঝাতে পারছি? তো এইভাবে আমরা যারা লিখবো তারা ইনশাল্লাহ অনেক ভালো স্কোর করবো, অনেক। না, আমাদের ছেলে পেলে 7, 7.5 রাইটিং এ পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ আমরা তাদের অনলাইনে কোনো স্যাম্পল পড়াই না, তারা নিজেদের স্যাম্পল নিজেরা পড়ে। ইভেন আমরাও স্যাম্পল লিখে দিই না। আমরা শুধু আইডিয়া গুলো গুছিয়ে দিই, এবার ইভেন বলে দিই আইডিয়া তুমি এভাবে করো, ওইভাবে করো, এটা করো, ওইটা করো। যে পড়ে সে রেজাল্ট দিবে, যে পড়ে না তার তার রেজাল্টের দরকার নেই। রেজাল্টটা কে দেয়? যে পড়ে, তাই তো? সো আমার যারা স্টুডেন্ট তাদেরকে আমি অবশ্যই অবশ্যই বারবারই বলতেছি যে নিজে নিজে আইডিয়া গুলো বের করি। কিভাবে করব দেখি। এই যে এই প্রশ্নটা, ইন সাম কালচার্স চিলড্রেন আর অফেন টোল্ড দ্যাট দে ক্যান অ্যাচিভ এনিথিং ইফ দে ট্রাই হার্ড এনাফ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস। এই এতটুকু নিলাম, নিয়ে চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে জাস্ট বললাম হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, গিভ টু উইথ এলস এক্স। এটা হচ্ছে টপিকটা, ফার্স্ট অ্যাডভান্টেজ, তাই তো? এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্টেজ 1। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডভান্টেজটার ডিটেলস। অ্যাডভান্টেজকে যে এক্সপ্লেন করা লাগে সেই ডিটেলসটা ওখানে। বুঝাতে পারছি? আর এই যে ডিটেলসটা এই, আর এইটা হচ্ছে আমাদের এক্সাম্পলটা, একেবারে রিয়েল লাইফ এক্সাম্পলটা দেয়া। আমি বলছিলাম হাইপোথেটিক্যাল এক্সাম্পল, দিস ইজ হাইপোথেটিক্যাল এক্সাম্পল। সো হোয়াই চ্যাট জিপিটি, এটা ইউজ করে কেন আমরা আইডিয়া পড়ি না? রাইটিং ভালো করার একটাই ওয়ে, সেটা হচ্ছে প্রচুর আইডিয়া পড়তে হয়, প্রচুর। যত বেশি আইডিয়া পড়বো টাস্ক টুতে তত ইমপ্রুভমেন্ট হবে। এখানে মানে ওই শর্টকাট এটা ওইটা কোনো ওয়ে নাই, ট্রাস্ট মি, কোনো ওয়ে নাই।
যারা বলে এটা করেন ওটা করেন, মানে টেমপ্লেট দেখেন, এটা আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ভ্যালুলেস। ইটস অল অ্যাবাউট আমাকে আইডিয়া পড়তে হবে, আমাকে সেন্টেন্স ভালো রাখতে হবে, আমাকে লেক্সিক্যাল রিসোর্স ভালো রাখতে হবে, তাহলে আমি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করব। সেম ওয়েতে ডিসঅ্যাডভান্টেজ বের করেন সবাই। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার অ্যাডভান্টেজ টু, দেন হচ্ছে তার, এটা হচ্ছে এক্সপ্লেনেশন, আর এটা হচ্ছে আমার এক্সাম্পল। এই যে এক্সাম্পল, বুঝতে পারছি। তো এগুলো মিক্স করে লেখেন না, লেখেন, অনেক ভালো করবেন, অনেক। ইভেন ইউ উইল ফেস মেনি টাইপস অফ সেন্টেন্সেস যদি আইডিয়া করি, দ্যাট উইল ইমপ্রুভ ইউর রিডিং, দ্যাট উইল ইমপ্রুভ ইউর রিডিং অলসো।